উৎসব টেলিফিল্ম অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই। আমরা শুক্রবারের আয়োজন এসে উৎসবের আড্ডায়। আজকে আমাদের তৃতীয় পর্ব। আমরা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা আছি, বাংলাদেশি, ভারতীয় এবং প্রবাসী যারা আমরা সবাই মিলে সাহিত্য এবং সংস্কৃতি চর্চার একটি আয়োজন আমরা এখানে করেছি। আয়োজন আমরা এখানে করি। আজকে আমরা প্রথমেই ভারতের এবং বাংলাদেশের দর্শক যারা দেখছেন তাদের জন্য বলবো শুভ রাত্র। সৌদি আরবে এখন সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমেরিকা এবং কানাডায় শুভ সকাল এবং লন্ডনে শুভ বিকেল। আজকে আমাদের সাথে আছেন অতিথি হিসাবে বাংলাদেশের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক আল হেলাল ভাই। সবাইকে জানাচ্ছি উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আমি যেহেতু উপস্থাপিকা হিসেবে কিংবা সঞ্চালিকা হিসেবে উৎসব টেলিফিল্মের সাথে আজকে থেকে আমার যাত্রা শুরু। তবে আমি সবার কাছেই আগে ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি আমার কোনো প্রফেশনাল শিক্ষা কিন্তু নেই। কারো যদি আমার কোনো কথা কিংবা কোনো উক্তি খারাপ লেগে থাকে এর জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। ঠিক আছে? তো আমি আজকে শুরু করতে চাচ্ছি। আমাদের সাথে আজকে দুজন বিশিষ্ট শিল্পী আছেন। তারা অবশ্যই এখন আমাদের স্ক্রিনে চলে এসেছেন। তো আমি তাদের সাথে ছোট্ট করে পরিচয় করিয়ে দিব দর্শকদের সাথে। কিন্তু তাদের বিস্তারিত পরিচয় কিংবা সবিশেষ পরিচয় আমরা কিন্তু তাদের মুখ থেকেই শুনে নিই। তো আমাদের সাথে সর্বপ্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তিনি হচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং পেশায় একজন শিক্ষক আল হেলাল। আল হেলাল আঙ্কেল, আপনাকে স্বাগতম জানাচ্ছি উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে। আচ্ছা, এবার আমি চলে যেতে চাচ্ছি শাহজাহান চঞ্চল আঙ্কেলের কাছে। আমি তার পরিচয়টাও একটু ছোট্ট করে দিতে চাই। তিনি হচ্ছেন একজন বিশিষ্ট লেখক এবং বলা যায় কবি। সাহিত্যের সাথে তার চলাচল অনবরত। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিন্তু চলতে পারি একটা সাহিত্য চর্চা এবং আজকে সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটা কিন্তু আজকে প্রবাহিত হবে। তো আশা করব আমাদের প্রত্যেক দর্শকই আমাদের সাথে থাকবেন একদম শেষ পর্যন্ত, এবং যাদের যাদের মন ছুঁয়ে যাবে তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের লাইভটুকু। ধন্যবাদ পঙ্ক্তি সাহা, আল হেলাল এবং আমাদের সারওয়ার সিদ্দিকী। আমার ধারণায় যেহেতু আমি আরো দু একটা অনুষ্ঠানের সাথে জড়িত, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যখন কেউ কথা বলবো অন্যেরা মাইকটা মিউট রাখে, যেমন এখন ইকো হচ্ছে, আমার কথা আমার কাছে ফিরে আসছে। তো সেক্ষেত্রে যে কথা বলবে তার মাইকটা শুধুমাত্র আনমিউট থাকবে, বাকিরা মিউট থাকলে দর্শক শ্রোতারা অন্তর থেকেই বা গান শোনার জন্য এসেছি। পঙ্ক্তির সঞ্চালনা দেখতে এসেছি, শুনতে এসেছি। আজকে আল হেলাল ভাই গান করবেন, আর তার কণ্ঠে আমি আরো এর আগে গান শুনেছি। একটা এমন একটা কণ্ঠ যে কণ্ঠের মধ্যে শরদের পৌরুষদীপ্ত যে একটা ভাব আছে, সুর আছে, সেই সুরটা তার কণ্ঠের মধ্যে আছে। এবং তিনি তার রেয়াজি কণ্ঠ, তিনি রেয়াজ করেন, এটা আমি আরো আগে দু একটা গান শুনে বুঝতে পেরেছি। তো আমি আসলে মূলত সেই লোকটা থেকে এসেছি, আজকে আমি তার গান শুনবো। আর সুর এবং ছন্দের যেহেতু একটা সখ্য আছে, একটা বন্ধন আছে, কবিতার সাথে গানের একটা খুব একই পালঙ্কে তারা ঘুমোয়। তো সেই ক্ষেত্রে মানে আমার আরো আগ্রহটা বেড়েছে। ইনফ্যাক্ট যেহেতু কবিতার মানুষ, কবিতা নিয়ে নাড়াচাড়া করি, তো আমি আজকে হেলাল ভাইয়ের চাতালে বসে এই কবিতার সাথে যে সুর, সেই সুরটা আজকে ধারণ করবো। তো এই জন্যই পঙ্ক্তি আসলে আমার আশা। আর আমি আসলে নিজে একটু লেখালেখি করি, ছাত্র জীবন থেকে শুরু করেছিলাম। আমি আসলে কিছুটা ব্যক্তিগত কারণে, কিছুটা জীবিকার কারণে, কিছুটা রাজনীতির কারণে আমি দীর্ঘদিন আগে প্রবাসে চলে এসেছি, সেটা প্রায় 30 বছরের উপরে। তো তারপরেও দেশের
কাদামাটি জল, দেশের ঝুম বৃষ্টি, দেশমাতৃকা ভূমি যেখানে আমি হামাগুড়ি দিয়ে দাঁড়িয়েছি, আমাকে খুব কাছে টানে। তো ওই কাছে টানে বলেই এখন আমার সংযোগটা কিন্তু আমার দেশের সাথে রয়ে গেছে, এবং আমার ভাষার সাথে, আমার কবিতার সাথে, সবকিছুর সাথে রয়ে গেছে। এবং একসময় আমার বিকল্প কোনো চিন্তা নেই, আমি দেশে ফিরে আসব। আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে আমার দেহাবশেষ থাকবে, এটি আমার প্রত্যাশা। তো এখন এই কবিতা এবং এই দেশের ভাষা, দেশের গান, এটি হলো আমার সেতু বন্ধন দেশের সাথে আপাতত। পঙ্কি, এরপরে আরো কিছু জিজ্ঞেস করলে বলা যাবে, আপাতত এতটুকুনি বলা আমার সম্পর্কে। খুব সুন্দরভাবে কিন্তু চঞ্চল আঙ্কেল কথাগুলো বললেন। গানের সাথে ছন্দের যে সখ্যতা, সে খুব সুন্দর ভাষাগুলো, যেহেতু তিনি একজন লেখক, সাহিত্যের সাথে তার চলাচল কিন্তু আজকে থেকে নয়, সেহেতু কিন্তু তিনি খুব সুন্দরভাবে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করলেন তার মন্তব্যটুকু। তো আমি এবার চলে যেতে চাচ্ছি আল হেলাল আঙ্কেলের কাছে। তো আঙ্কেলের কাছ থেকে আমরা তার পরিচয়টুকু কিন্তু সবিশেষে শুনবো। তো আমি চাচ্ছি স্ক্রিনে আল হেলাল আঙ্কেলকে আমরা আমন্ত্রণ জানাই আরেকবার। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ধন্যবাদ পঙ্ক্তি। আজকে সত্যি খুবই ভালো লাগছে এই উৎসব টেলিফিল্মের ব্যানারে গান করতে পেরে, এবং অনেক বাংলা ভাষাভাষী মানুষ এই অনুষ্ঠান দেখছে। সবাইকে শুভকামনা জানাচ্ছি আমি বাংলাদেশ থেকে। আল হেলাল, আমি প্রকাশ্য একজন শিল্পী বাংলাদেশের, রেডিও বেতারে করি, নিজস্ব গানের স্কুল আছে, পরিচালনা করি, এবং অনেক ছাত্রছাত্রী আমার রয়েছে, সেগুলো নিয়ে মোটামুটি কাজ করি, এবং এর ভিতরেই সম্পৃক্ত। আমার গ্রামের বাড়ি ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়িতে। আমি ঢাকায় প্রায় 30 বছর যাবৎ ঢাকাতে অবস্থান। তো এখানে গান বাজনা করি, আর আমার প্রতিষ্ঠান পরিচালনা করি, ছোটখাটো বাইরের প্রোগ্রাম গুলো করি, সবাইকে একটু আনন্দ দেওয়াই আমার মেন উদ্দেশ্য। তো সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আজ ঘর বন্দি, ঠিক তাদের কিছুটা আনন্দ দেওয়ার জন্যই আমার আজকে আসলে এখানে আসা। তো জানি না কতটুকু আনন্দ দিতে পারবো। সবাই সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আশা করি আপনাদেরকে তৃপ্ত করতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল হেলাল আঙ্কেলকে, এবং স্বাগতম জানাচ্ছি আমাদের দুই অতিথিকেই। তো আমরা আজকে কি দিয়ে আসলে শুরু করব সেটা কিন্তু খুব চিন্তার বিষয়। তবে গান যেহেতু সবার প্রাণে ছুঁয়ে যায়, সেহেতু মনে হচ্ছে গান দিয়ে শুরু করলেই ভালো হয়। তবে তার আগে আমি দর্শকদের কাছে আরেকটা অনুরোধ করে আসব, সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের যে কোনো মন্তব্য এবং যে কোনো অনুরোধ আমাদের অতিথিদের কাছে আজকে করতে পারেন। যে কোনো জিজ্ঞাসা, আপনাদের মনের যে অভিব্যক্তি, সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে ফেলতে পারেন আপনার মন্তব্যের মাধ্যমে। অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কিন্তু আমাদের একান্ত কাম্য থাকবে। তো শুরু করছি আজকের অনুষ্ঠান, আজকের যে মূল পর্ব বা যেই ধারাবাহিকতা আমরা এখন যাব, সেটা কিন্তু শুরু করতে চাচ্ছি আমি অবশ্যই গান দিয়ে। তো গানের জন্য অবশ্যই আমাকে যেতে হবে হেলাল আঙ্কেলের কাছে। তো হেলাল আঙ্কেল আমাদের কি গান শোনাবেন? তো চলুন আমরা সেটা জেনে আসি। যেহেতু দেশের পরিস্থিতি খুব খারাপ, ভালো না, মানুষের মন মেজাজও খুব একটা ভালো নাই, সেজন্য আমি ইসলামী গান করব। কাজী নজরুল ইসলামের একটা প্রার্থনা পর্যায়ের গান দিয়ে আমি শুরু করছি। প্রথমেই একটি ইসলামী গান। শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মুনাজাতে শোনো, আমারে মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মুনাজাতে শোনো, আমারে মুনাজাত।
তোমারি নাম জপি যেন হৃদয় দিবস রাতে, শোনো আমার গুনা যায়। শোনো শোনো ইয়া ইলাহি, আমার গুনা যায়, শোনো আমার গুনা যায়। যেন শুনি কানে সদা কালাম খুদা, আ আ চোখে শুধু দেখি যেন কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। মুখে যেন জপি আমি কলেমা তোমার দিবস আমি, আ আ মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাতে, শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, আ আ এই পিয়াসি প্রাণে খোদা তুমি আব হায়াতে, শোনো আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। ধন্যবাদ। প্রার্থনা পর্যায়ের একটি গান করলাম। চমৎকার, আসলে হালাল ভাই চমৎকার, যে আমরা মুগ্ধ। অনেক আমরা ধন্যবাদ। আরেকটা গান শুনি, তারপর আমরা আরেকটা গান শুনি। অবশ্যই আমরা আরেকটা গান হ্যাঁ, শুনবো। এটাও এত সুন্দর একটা এটাও নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের একটা প্রেম, কাজী নজরুল ইসলামের একটা, আমি বলবো শ্রেষ্ঠ প্রেমের গান। শ্রেষ্ঠ প্রেমের গানের মধ্যে যে কয়টা আছে তার ভিতরে শ্রেষ্ঠ আমি বলবো, এবং সবার পরিচিত, আশা করি ভালো লাগবে। মোর প্রিয়া হবে রে সোরানি, দেব পায় তারা, করনে দোলাবো প্রীতি রাতে থে, চৈতে চাঁদের
পিয়া হবে কেশোদারি, দেব কোপায় তারা কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস সারি দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস সারি দুলানো মালিকা, বিজলি জরিন পিতায়ে মাতিব, মেঘে রঙেলো চুল, পায়ে তারা মোর প্রিয়া হবে সুরানি, দেব পায়ে তারা জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রাম ধুনু হতে লালে রং সানিয়ালতা পরাবো পায়ে, হায় জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রাম ধুনু হতে লালে রং সানিয়ালতা পরাবো পায়ে, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে গিরিজা গাহিবে আমার কবিতার পায় তারা, মোর প্রিয়া হবে সুরালি, দেব পায় তারা করনি দোলাব তৃতীয় তিথি, চৈতে চাঁদের দিয়া হবে সুরালি, দেব পায় তারা পায় তারা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অপূর্ব, এক কথায় বলা যায় যে অপূর্ব। কাজী নজরুল ইসলামের যত গান, যত লেখা, যত সাহিত্য, যত কবিতা, সবকিছুই কিন্তু মন ছুঁয়ে যায়, আর সে কথা বলার কোনো অবকাশ রাখে না আমার জানা মতে। একটু আগে যেরকম আমরা অবশ্যই ইসলামিক অবশ্যই পর্যায়ের করেছি, আর তারপরে আমরা শুনলাম প্রেম পর্যায়ের, সবই তো হৃদয়ে ছুঁয়ে যায়, সবই মনে হয় হৃদয়ের কথা। কেউ আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করছি তারই ভাষায়, কেউ বা প্রিয়াকে প্রেম নিবেদন করছে তারই ভাষায়। আসলে কিন্তু সব উৎস কিন্তু আমাদের সেই আহ কবিদের কাছ থেকেই আসে। তো আমি এখন দুটো গান শুনে ফেলেছি, আমার মনে হয় অনেক অনেক মন্তব্য জমা হয়ে গেছে। তো আমরা কি মন্তব্য করে আসবো, তারপর চঞ্চল আঙ্কেলের কাছে? হ্যাঁ, আমরা একটু অভিনন্দন জানাই দুই চারজনকে। আজকে অনেকেই আমাদের সাথে প্রথম থেকে যুক্ত হয়েছেন। প্রথমে আছে আমাদের অ্যাডমিন উৎসব টেলিফিল্মের, খুব সম্ভবত আমাদের পলক ভাই। চঞ্চল ভাই, আসসালামু আলাইকুম, ভালো লাগছে অনুষ্ঠানে আপনাকে দেখে। তারপর আছেন ফাতেমা ইয়াসমিন, অভিনন্দন আপনাকে। তারপরে আছেন হাফেজ ইসমাইল রিয়াদ থেকে,
দেখছি ভাই, অসাধারণ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। হাফেজ ইসলাম আবার বলছেন, কেমন আছেন ভাই? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। তারপরে আছেন চাঁদ সুলতানা, এক্সিলেন্ট, ধন্যবাদ আপনাকে। ফাতেমা ইয়াসমিন, বাহ বাহ, চমৎকার হচ্ছে, রমজান মাসে যেন টিভির সামনে বসে শুনছি। আসলেই তাই হেলাল ভাই, আসলে এত সুন্দরভাবে নজরুলের গানটা পরিবেশন করলেন প্রথম গানটায়, যে আমারও মনে হয়েছে যে আসলেই রমজান মাস। ধন্যবাদ হেলাল ভাই আপনাকে। চাঁদ সুলতানা আবারও বলছেন সুপার। তারপর আবারও ফাতেমা ইয়াসমিন, চমৎকার, তো খুব ভালো লাগছে। তারপরে আছেন আমাদের সাথে কলকাতা থেকে কৃষ্ণা বসু সরকার, কৃষ্ণাদি, আমার প্রিয় মানুষগুলি, অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি থাকবেন শেষ পর্যন্ত। অসাধারণ, আসলে কৃষ্ণাদি অসাধারণ। আবারও চাঁদ সুলতানা, উনিও বলেছেন অসাধারণ, আসলেই অসাধারণ। কৃষ্ণা দিদি আবারও বাহ পঙ্ক্তি, আমি গর্বিত তোমার জন্য। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা আসলেই গর্বিত, উৎসব টেলিফিল্ম গর্বিত। আসলে এখানে কৃষ্ণাদির মতো মানুষ, চঞ্চল ভাইয়ের মতো মানুষ, আল হেলাল ভাইয়ের মতো মানুষ, তারপরে কি বলবো যে প্রন্তির মতো, আসলে কি বলবো, আমাদের সন্তান সুলভ। আমি খুবই ছোট, আমাকে এভাবে বলার কিছুই নেই। ওই জন্যই বললাম যে আমরা সবচেয়ে মজার একটা বিষয় যে আমরা এখানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একদম মানে ছোট, আমাদের সন্তানরাও আমাদের সাথে জয়েন করেছে, আমাদের সাথে কাজ করতেছে। তাদেরকে আমি উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে সত্যিকার অর্থে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যে তারা যাতে আমাদের সাথে থাকে এবং এই উৎসব টেলিফিল্মটাকে তারা ভবিষ্যতে তাদের মতো করে গড়ে তোলে। কারণ আমাদের বয়স আসলে অনেকটা শেষের দিকেই, আমরা জানি না যে কে কখন কোথায় চলে যাব। যে আমরা চাই যে পঙ্ক্তি, তারপরে তাসওয়ার, আমাদের অ্যাডমিট, তাদের হাতে আমরা দিয়ে যেতে চাই যে তোমরা তোমাদের মতো করে উৎসব টেলিফিল্মকে গড়ে তুলবা এবং সেটা আমাদের দর্শক কাছে ফুটিয়ে তুলবা যাতে জনপ্রিয়তা পায়। আচ্ছা পঙ্ক্তি, তোমার কাছে শুনি, এরপরে আমরা কোথায় যাবো? উৎসবকে নিয়ে এগিয়ে যাওয়ার, উৎসব টেলিফিল্মকে নিয়ে এগিয়ে যাওয়ার। তো আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে শাহজালাল চঞ্চল আঙ্কেল একদম মিউট মোডে আছেন। তার স্ক্রিনও মিউট মোডে, তিনিও মিউট মোডে। তো তার সাথে আমরা একটু গল্প করে আসতেই পারি। তো চঞ্চল আঙ্কেল, শোনা যাচ্ছে কি আমাকে? এই তো আনমিউট করার পরে শোনা যাচ্ছে, এতক্ষণ তো মিউট করে মুগ্ধ হয়ে শুনছিলাম। হ্যাঁ বলো। আমি শুনতে চাচ্ছি আপনার কিছু অভিজ্ঞতা, আপনার কিছু কথা, যা শুনে আমি এবং দর্শক আরো বেশি মুগ্ধ হতে পারি। আসলে প্রথম কথা যেটা হলো যে আমি খুব খুব মিউট মোডে, মুগ্ধ মোডেই সবকিছু শুনছিলাম। একদিকে হলো যে এখানে যারা মন্তব্য করছে, যেসব গুণী মানুষরা রয়েছে, তার মধ্যে আমার কয়েকজন প্রিয়জনও রয়েছে। এর মধ্যে কৃষ্ণা বসু সরকার, কৃষ্ণা দিদি, ওনাকে আমি অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি এবং ওনার গানে আমি তো বরাবর এতটা মুগ্ধ হই যে মুগ্ধতার একদিন গান শুনলে সেই মুগ্ধতার রেস্টটা আমার বেশ কয়েকদিন থেকে যায়। উনি বিভিন্ন আঙ্গিকের গান করেন, বিশেষ করে ওনার বাউল গান শুনলে তো একেবারেই মানে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আমি বসে থাকি। তো আজকে উনি অনুষ্ঠানে নেই, কিন্তু অন্তরালে আছেন, সেটা একটা অনুভবের ব্যাপার, প্রচন্ড ভাবে অনুভব করছি। আর আমার আসলে ভালো লাগা একটা বিষয়, সেটা নজরুল আমার মানে হৃদয়ের একেবারে শেষ চাঁতালে তাকে আমি স্থান দিয়ে রেখেছি। সেই শৈশব থেকেই যখন আমি হব সকালবেলার পাখি দিয়ে শুরুটা করলাম নজরুলকে দিয়ে, এরপরে এসে থাকবো না বদ্ধ করে দেখবে বা জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এরপরে যখন বড় হলাম, তার গানে মজলাম, সে বিভিন্ন আঙ্গিকের গান। তখন তো আর আমার কিশোর বয়সে যেটা হয়, তুমি তো এখনো ছোট মানুষ, কিশোর বয়সে মানুষের একটা খুব কি বলে, সেই সময়টা একটা রিদমিক সময় হয়, একটা আনন্দময় সময়। মানুষের সবচেয়ে ভালো সময়টাই বোধ হয়
যে কৈশোর যেটা সেই সময়টা, সেখানে অনেক কিছু সঞ্চয় থাকে। তো সেখানে আমার নজরুল আমার সঞ্চয় ছিল। নজরুলের অনেক পংক্তি সেই সময় আওড়িয়েছি, অনেক গান দিয়ে কাউকে চিঠিপত্র লিখেছি সেই সময়টা। তো এর পরে নজরুলকে নিয়ে আমার আরো যে বিশেষ কিছু ব্যাপার আছে, সেটা হলো যে নজরুলকে যখন বঙ্গবন্ধু সরকার উপর থেকে নিয়ে আসলেন এপারে, কবি ভবনে আমার আর নজরুলকে দেখার, কাজী নজরুলকে সামনাসামনি দেখার আমার সৌভাগ্য হয়েছিল। এবং আমার আরেকটা দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলি না কেন, দুটো মিলি, সেটা হলো যে 1976 সালে যখন কাজী নজরুল তার দেহ রাখেন, তিনি প্রয়াণ করেন, এই পৃথিবী থেকে চলে যান সেই অনন্ত জীবনের পানে, তার যে জানাজা হয়েছিল বিশাল, সেই জানাজায় আমি দূরে হলেও সেই শরীক হতে পেরেছিলাম। আরেকটা বিষয় যেটা ছিল সেটা হলো যে আমার আরেকটুকুন ভালো লাগা, তুমি যেহেতু ভালো লাগা আমার কিছু স্মৃতি কথা জানতে চাচ্ছ, বিশ্ববিদ্যালয় জীবনে আমি যেটা যেটা করেছি, কাজী নজরুলের মাজারটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ওখানকার ছাত্র ছিলাম। আমি 79 থেকে 86 পর্যন্ত ওখানে ছিলাম। তো এই 79 থেকে আমি যেটা মানে করতে পেরেছি, প্রতিদিন কবর বলো মাজার বলো, সেখানে কিন্তু একটু হলে ফুল দিয়ে আসতাম। এটা আমার, সেটা সকালে হোক, সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে হোক, বা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে হোক, আমি এই কাজটা করতাম। তো এই নজরুলকে নিয়েই ভালো লাগার মধ্যে আমার এই, এবং আমাদের হেলাল ভাই যে ইসলামী গানগুলো করলেন, নজরুল আসলে, নজরুলকে ধারণ করার আরেকটা ব্যাপার হলো, আমি যেহেতু একটু কবিতা লিখি, এবং নজরুল আমার আমাদের নমস্য, নজরুল, রবীন্দ্র, জীবনানন্দ, তারপর আমাদের বাংলাদেশের শামসুর রহমান, আল মাহমুদ, এই 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 ধারার মধ্যেই তো আমরা আছি। এই মানুষগুলো অসাম্প্রদায়িক চেতনার মানুষ। বিশেষ করে নজরুল, সে হলো মানবতাবাদী একজন কবি। তিনি কোরআন এবং পুরাণকে একসাথে করতে চেয়েছিলেন। তিনি যেমন কীর্তন লিখেছেন, তেমন তিনি ইসলামী সঙ্গীত লিখেছেন। তিনি মানুষের জয়গান গেয়েছেন। হ্যাঁ, শ্যামা সঙ্গীত রামপ্রসাদী ঢঙের কিছু, বিশেষ করে শ্যামা সঙ্গীত আজকে আমি একটা অনুষ্ঠানে শ্যামা সঙ্গীত শুনলাম, বিশেষ করে যে কালো মেয়ের পায়ের নিচে খেলে যায় আলোর মাত্রা। তো কি অদ্ভুত ধরনের গান তিনি করেছেন। তো সবচেয়ে বড় কথা হলো নজরুল, হেলাল ভাইকে ধন্যবাদ, উনি নজরুলের গান দিয়ে শুরু করেছিলেন। নজরুল একজন মানবতাবাদী মানুষ, এবং এই সময়ে যখন আমরা তালমাতাল, যখন আবার আমাদের সাম্প্রদায়িক মানে চেতনার যে খড়গ, সেই খড়গটা আবার মাঠে নেমেছে, তখন আমাদের অসাম্প্রদায়িক চেতনার যেই নজরুল, সেই নজরুলকে সামনে নিয়ে আমাদের এগুলো দরকার। এবং উৎসব ফিল্মকে ধন্যবাদ যে তারা এই ধরনের আয়োজনগুলো করছে। এবং আরেকটা অনুরোধ করবো উৎসব ফিল্মকে, এবং তোমাকেও পঙ্ক্তি, তোমাকে করবো এই কারণে যে আমরা যাতে খণ্ডিত নজরুলকে চর্চা না করি। নজরুলের কোরআন, শ্যামা সঙ্গীত, কীর্তন, বা ইসলামী গান, সবগুলোই যাতে আমরা করি। তিনি যেমন বিদ্রোহের কবি, তিনি প্রেমেরও কবি। তিনি সব মিলেই অখণ্ড নজরুল। আমরা যাতে অখণ্ড নজরুলকে চর্চা করি, এই অনুরোধটা উৎসব প্রেমের কাছে থাকবে। আমি আবার, তুমি গানে যাও, অন্য কিছু আমাকে প্রশ্ন করলে আমি তখন আবার উত্তর দিতে পারবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনি এত সুন্দর করে আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন, এবং আপনার কথার যে এক মুগ্ধময়ী, এক মনোমোহিনী শক্তি আছে, যেটা আকর্ষিত করছে আমাকে, এবং আমি মনে করি যে দর্শককেও অবশ্যই আকর্ষিত করছে সেসব কথাগুলো। তো আঙ্কেল যেটা বললেন, খণ্ড নজরুলকে যাতে আমরা আমাদের চর্চায় না রাখি, আমরা যাতে অখণ্ডিত ভাবেই নজরুলকে কোনো সাম্প্রদায়িক চেতনায় কিংবা কোনো আলাদাভাবে কোনো ডিসক্রিমিনেশন যেন আমরা নজরুলের ক্ষেত্রে না আনি। আমার মনে হয় শুধু নজরুল কেন, কোনো কবি, সাহিত্যিক কিংবা কোনো লেখক, কারো প্রতি এই ডিসক্রিমিনেশনটা করা উচিত নয়। কারণ এগুলো তো শুধুই একটা বৈরিতা মাত্র। এখানে কি আমরা আদৌ কিছু পাবো? আদৌ কিছু পাবো না। সবকিছুর মূলে তো একজনই আছেন, তাই না? তো আমি মনে করি আমাদের আবার গানে চলে যাওয়ার উচিত, কারণ হচ্ছে দর্শক মনে হয় একটু বিরক্ত হয়ে যাচ্ছেন আমাদের কথাবার্তায়। তো আমরা আবার চলে যেতে যাচ্ছি আল হেলাল আঙ্কেলের কাছে। আঙ্কেল কি শোনাবেন এখন আমাদেরকে? আঙ্কেল কি আমাকে শুনতে পাচ্ছেন? আল হেলাল আঙ্কেল, আমাকে শোনা যাচ্ছে কি? আঙ্কেলকে আনমিউট করে
দিলে ভালো হয়। হেলাল ভাই, আমরা মিউট আপনাকে করা বলছি। আছে, একটু আনমিউট করে দিতে হবে। হ্যাঁ, আপনার এটা মিউট করা আছে, এখান থেকে হচ্ছে না। বুঝতে পারছি না। হেলাল ভাই কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? শোনা যাচ্ছে না হেলাল ভাই, আপনার এটা মিউট করা হচ্ছে আছে। mute করা আছে, হ্যাঁ আঙ্কেল এবার আবার আনমিউট। আচ্ছা, হ্যাঁ, ডিস্টার্ব করতেছে এটা একটু। মনে হয় আঙ্কেলের ফোনটা একটু হ্যাং মারছে। আজকে আসলে খুব সম্ভবত বাংলাদেশে একটু ঝড় বৃষ্টি হয়েছে বিকালবেলা, যার জন্য নেটওয়ার্কটা একটু মনে হয় ডিস্টার্ব করতেছে। ছোট্ট করে একটা ঝড় বৃষ্টির মতো আবহাওয়া দিয়ে গেল, যেটা শীতের আবহাওয়াকে আরো চঞ্চল করে দিয়েছে। আবারও মিউট হয়ে গেছেন আঙ্কেল, আপনি কাইন্ডলি একটু চেক করুন। এবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। শুনবো এখন। এবারে আমি একটি তালাত মাহমুদের গান করব, বিখ্যাত তালাত মাহমুদের সেই বিখ্যাত গানটি, যে আঁখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আঁখি থার, যে মনের আছে মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আঁখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আঁখি থার, যে মনের আছে মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আঁখিতে এত হাসি লুকানো। দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে, দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজলে কালো যে, একেলারে ভালো লাগা কি জানে, কেঁদে কেঁদে হতে চাই দুজনা, যে আঁখিতে এত হাসি লুকানো। সাগর কখনো চেয়ে দেখে না, বুকে তার কি রক্ত রয়েছে, কাঙালির মতো তিলে তিলে সে ফিরে ফিরে অবহেলা সয়েছে। প্রেমী যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো, প্রেম যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো, যে মেঘে রয়েছে মমতা, কেন তার বিদ্যুতে হাহাকার, যে আঁখিতে এত শিলুকালো, কুলে কুলে তার কেন আঁখি ধার, যে মনের আছে মাধুরী, সে কেন চলেছে ওয়ে ব্যথা ভার, যে আঁখিতে এত হাসি লুকানো। ধন্যবাদ।
অতীব চমৎকার, অতীব চমৎকার, শুধু চমৎকার কিংবা অপূর্ব এসব কথাগুলো খুব ক্ষুদ্র হয়ে যায় এই ধরনের মহান শিল্পীদের কাছে যখন আমরা গান শুনি, তাদের কণ্ঠ যখন আমাদের তৃপ্ত করে তোলে। আলহালাল আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর গান আপনি শোনাচ্ছেন, যে মুগ্ধ হয়ে শোনা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় দেখছি না। আমার কি মনে হয় আরেকটা গান শুনবো, তারপর আবার অন্য কথায় যাই। গানের রেশ আসলে কাটতে ধন্যবাদ। চাচ্ছে না, আর আমি কাটতে চাচ্ছি না, আমি হ্যাঁ, এবারে একটি সুধীরলাল চক্রবর্তী গেয়েছিলেন গানটি মধুর আমার মায়ের হাসি। এই গানটি শুনুন। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়া ভরা সজল বিধি সে কি কবু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যারাতে তারা, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তার নাই তো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত ফোটে। তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত ফোটে। প্রদীপ হয়ে রয় শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, প্রদীপ হয়ে রয় শিয়রে সে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তার নাই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ধন্যবাদ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা প্রবাসে থাকি, আসলে মা বাবাকে তো আমরা মানে অনেক বছর পরে পরে দেখি। সত্যি হেলাল ভাই, আমি মানে আপ্লুত। পঙ্ক্তি বলো, আমি বলতে পারছি না।
অসাধারণ আমার অসাধারণ। ভাষা নেই কিছু বলার। আমি যদি আমাকে যদি কিছু বলতে হয়, আমি বলবো যে আমি ভাষাহীন হয়ে পড়েছি। এত সুন্দর একটি গান। আম, আমি আসলে আমার এই গানটি প্রথম শোনা, আমার যতটুকু মনে পড়ে যে কুমার শানুর কণ্ঠে আমি এই গানটি প্রথম শুনেছিলাম। তো সেখান থেকে গানের প্রতি মন লাগা তো রয়েছে। এই গানের কথাগুলো এত দারুণ। আর সেখানে মা তো সবকিছুর ঊর্ধ্বে, মায়ের সাথে তো কোনো কিছু তুলনা চলেই না। সেই মাকে যখন এত সুন্দর কথা, এত সুন্দর সুরে গান হয়, তখন মনে হয় না আর কারো কিছু মন্তব্য থাকে। ও প্রশংসাই একটু এটাকে কি বলে, সমৃদ্ধ করতে পারে না, এটা আমার মনে হয়। আবারও আমি বলতে চাই যে আমি ভাষাহীন। আসলেই আমি ভাষাহীন, আমি বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই হেলাল আঙ্কেলকে, এত সুন্দর কথার, এত সুন্দর সুরের, এত আবেগ আপ্লুত একটি গান আমাদেরকে শোনানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। পঙ্ক্তি, আমি একটু মানে এই গানটার অনুভূতি শুনতে চাই আমাদের, ধন্যবাদ যে এতটুকু মন মন ছুঁয়ে। কারণ আমরা যারা প্রবাসী তাদের কাছে এই মা ডাকটা অনেক মানে কঠিন একটা ডাক, যেহেতু আমরা অনেক দূর থেকে মাকে দেখতে পাই না। সেক্ষেত্রে চঞ্চল ভাই আপনার অনুভূতিটা একটু শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা কিন্তু আমারও খুব আমি আসলে আহ, আহ, প্রতিক্রিয়া। পংক্তি এবং সরোয়ার ভাই, আমি আসলে আমার অনুভূতি বলতে গেলে আমি কিন্তু অনুষ্ঠানকে ভারাক্রান্ত করে দেব। আমার 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 হৃদয়ে, আমার চোখে এখন হালকা হালকা নোনা জল। আমি ভারাক্রান্ত করার আগে অন্য একটু বিষয় বলে নিই। আসলে এই মুহূর্তে এই জলসাতে বসে আমার নিজস্ব যে স্বকীয়তা, অর্থাৎ আমি বলে যে একজন আছি সেটা আমার মনে হচ্ছে না। আমি বিলীন হয়ে গেছি জলসার মধ্যে, এতটা মুগ্ধ আমি, প্রচন্ড ভাবে মুগ্ধ। হেলাল ভাই, আমি আগেই বলেছি, ওনার রেয়াজ করা কণ্ঠ, উনি সব্যসাচী একজন গায়ক, বিভিন্ন আঙ্গিকের গান গান। ওনার কাছে আমার আরো দু একটা ইসলামী গান শোনার ইচ্ছে রইল, সেটা হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, এই গানটা যদি পারেন। আমি যদি আরব হতাম, এটা, অথবা নীল কবুতর হাতে জাফরানি পিরহান গায়ে নবিদুল আলী হেঁটে যায়, এই ধরনের নজরুলের দু একটা গান যদি ওনার কণ্ঠে তোলা থাকে সেটা আমি শুনবো। আমরা একটু চঞ্চল ভাই, আমরা একটু এবার আপনার আর অনুষ্ঠানে আমি মায়ের সম্পর্কে বলার আগে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। আমি এখানে কৃষ্ণাদি আছেন, যাকে আমি আগে বলেছি অত্যন্ত সঙ্গে, প্লিজ। আমি আসলে হ্যাঁ, বলুন। চঞ্চল ভাইকে চিনি একটু অন্যভাবে, একটু বলতে হয় এখানে। কারণ আমি গত 2019 সালে এখানে একটা থিয়েটারের দল আছে, রিয়াদ বাংলাদেশ থিয়েটার, তাদের আমন্ত্রণে আমার সুলেমানের একটি নাটক, বিখ্যাত নাটক, মানে বিখ্যাত বলতে পৃথিবীর প্রায় সব জায়গাতে যেখানে বাংলা ভাষাভাষী আছে এই থিয়েটারটা, এই নাটকটা হয়েছে। তার নাম হলো খেপা পাগলার পেঁচাল। আমি এই খেপা পাগলার পেঁচালটা এখানে ডিরেকশন দেই। চঞ্চল ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ, মজার ব্যাপার যে আমি যখন আমাদের নাটকটা শেষ হলো, শোটা শেষ হলো, চঞ্চল ভাই প্রায় দৌড়াতে দৌড়াতে আমার কাছে গেল এবং আমাকে জড়ায় ধরলো, এবং চঞ্চল ভাই বলল যে আমি প্রায় 40 বছর আগে, 35-40 বছর আগে টিএসসিতে আপনার গুরু এস এম সলেমানেরই অভিনীত এই খেপা পাগলাটা দেখেছিলাম। আর আজকে রিয়াদের মঞ্চে মনে হলো আমি আবার এস এম সলেমানকে দেখলাম। মানে এই ওনার এই কমেন্টটা আমি আসলে মানে কি বলবো, কৃতজ্ঞতা, মানে আমি আসলে বুঝাতে পারবো না যে এটা আমার জন্য যে কত বড় পাওয়া। সেই দিন থেকে আমি চঞ্চল ভাইয়ের ভক্ত আসলে, মানে প্রচন্ড। তারপর আমি জানলাম উনি কি করেন। উনি একজন লেখক, উনি খুব ভালো কবিতা লেখেন, এবং উনি একজন সাংবাদিক এখানকার। আমরা ওনার আসলে পেশাগত ব্যাপারটা যাচ্ছি না, কারণ আমরা সাহিত্যের মধ্যে থাকতে যাচ্ছি, কারণ সময় আমাদের কম, এই জন্য। আমি একটু চঞ্চল ভাই আপনার, আমি জানি অনেকগুলি কবিতা গ্রন্থ আপনার এখান থেকে বের হয়েছে, প্রায় মনে হয় 6-7-8টা। আপনি 2-4টা নাম বলেন, এবং আপনার একটা স্বরচিত কবিতা একটু শুনতে চাই আপনার মুখে, আপনার। হ্যাঁ, ধন্যবাদ সরল ভাই। আমি আসলে যেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে আমি মুগ্ধতায় এমন এখন জড়িয়ে গেছি যে আমার আর নিজের স্বকীয়তা নাই। আমি এখানে এই জলসাকে মনে হচ্ছে আমার কাছে যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটা জায়গা, যেখানে যুদ্ধ নেই, যেখানে হতাশ নেই, যেখানে ঝগড়া নেই, শুধুমাত্র সুর, কোমলতার কোমলতাই। তাই এই ধরনের একটা পরিবেশে আমি বসে
আসলে আমার নিজেকে গেছি, তো নিজেকে ভুলে গেছি বলে, কিন্তু আমার যারা স্বজন যারা এখানে দু চারজন মন্তব্য করছেন, বিশেষ করে কৃষ্ণাদির কথা বললাম। কৃষ্ণাদিকে আপনি জানেন যে আমি বা NRBnews24.com এর সাথে জড়িয়ে আছি, এবং আমি ওখানে দু একটা অনুষ্ঠান সঞ্চালনা করি। বিশেষ করে প্রতি সপ্তাহে 3 দিন আমি গুড মর্নিং ফ্রেন্ডস বলে একটা অনুষ্ঠান সঞ্চালনা করি। সেখানে আমি কৃষ্ণাদিকে বরাবর অনেকবারই পেয়েছি। আর এখানে আরেকজন ব্যক্তি রয়েছেন, শাহানা সিরাজি, উনি কিছু মন্তব্য করেছেন, সেই মন্তব্য আপনারা দেখবেন। তো উনি শাহানা সিরাজি একজন অত্যন্ত বড় মাপের কবি, বাংলাদেশে অত্যন্ত বড় মাপের কবি, এবং উনি শিক্ষা ব্যবস্থার সাথে জড়িয়ে আছেন। উনি মানুষ গড়ার কারিগরের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের, আমাদের সরকারি প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং তার স্বামী এক সময় সৌদি আরবে ছিলেন সোনালী ব্যাংকের প্রতিনিধি হিসাবে, মাসরুর হুদা সিরাজি, এবং তিনি বাংলাদেশে একটা বিশেষ কারণে মাসরুর হুদা সিরাজি খুবই একজন আপনার পরিচিত ব্যক্তি। তো ভালো লাগছে তাদের এই অনুষ্ঠানে দেখে, অত্যন্ত ভালো লাগছে। এবং আমি সত্যিকার অর্থে আপনার আমন্ত্রণে এখানে এসেছি যে আমি কিছু জানবো, শিখবো। যেমন পংক্তির কাছে আমি শিখছি। পংক্তি আমাদের বয়সে ছোট হলেও ওর যে সঞ্চালনা করার যে গুণটা আমি দেখছি, এটা যদি ধরে রাখতে পারে আর একটু ঘষা মাজা করে আরো অনেক আকাশ ছুঁয়ে দেবে, এক সময় দেবদারের মতো আকাশমুখী হয়ে যাবে। সঞ্চালকের যে সবসময় হাসি মুখটা ধরে রাখা, গোমরা মুখে সঞ্চালনা করলে সেটা আসলে দর্শক শ্রোতা নেয় না। ওর মুখে যে হাসির একটা নদী আছে, বিপাশা বলি বা ইরাবতী বলি, সেই ধরনের একটা স্রোতময় হাসির নদী ওর মুখের মধ্যে আছে, এবং ও বিষয়ের সাথে মিশে যেতে পারছে। মানে সূত্র গাথা, যেটা মালা তো অনেকেই গাঁথতে পারে, সেটা এলোমেলো হয়ে যায়। মালা গাঁথনিটা ওর অত্যন্ত ভালো। তো আমি ভবিষ্যতে আরো ভালো একজন সঞ্চালক হবে, সেটা আমার একেবারে দৃঢ় বিশ্বাস। আর এখন আমি ফিরে যাচ্ছি আমার তো, হ্যাঁ, কবিতার বইয়ের কথা বলেছেন। কবিতার বই অনেকগুলো বেরিয়েছে, অনেকগুলো বেরোনোর পথে। এর মধ্যে যেগুলো বেরিয়ে গেছে তার মধ্যে মিথিলা মহুয়া, অরুন্ধতী মেঘ, প্রিয়তির জলনপুর, অহনা চলে গেছে, প্রাগৈতিহাসিক কাসুন্দি, দেয়ালবিহীর কারাগারের প্রেম, এখানে অনেকগুলো গ্রন্থ আমার রয়েছে। আর এবারের বইমেলায় হয়তো দু একটা যাবে। এটা মনের ক্ষুধার জন্য আমি লিখছি। আর সত্যিকার অর্থে আমি বা আমরা এখনো কেউ কবি হতে পারিনি, কারণ কবিটা অত্যন্ত সাধারণ ব্যাপার। কবি রবি, নজরুল, জীবনানন্দ, আল মাহমুদ, শামসুর রহমান, এরাই কবি বিশাল একটা ব্যাপার, সাধনার ব্যাপার। আমরা কবিতার ধারে কাছে এখনো যেতে পারিনি। কবি হয়তো অনেক দূরের ব্যাপার। তো আমি আমার একটা কবিতা পড়েই না হয় একটু পড়ি। আমি কথাগুলো বলি, আজকে কথা বলতেই ভালো লাগছে। কবিতা পড়ার চেয়ে কবিতা তো বাচিক শিল্পী আমাদের রয়েছে, পংক্তি পড়ে শোনাবে। তো মায়ের কথা যেটা বললেন, আমি যখন মাকে ছেড়ে আসি, সেই ঘর থেকে বিমানবন্দর অবধি তার চোখে নদী ছিল, তার চোখটা নদী ছিল, সত্যিকার একটা নদী ছিল। বারবার আঁচল তিনি মুখ মুছছিলেন। আমি ফিরে বারবার গাড়ির মধ্যে কিন্তু তবু উঠতে হবে। উড়ে এসে যখন এখানে আসলাম, আসার পর জানেন যখন আমি এসেছি তখন টেলিফোন বা ইত্যাদি এতটা পর্যাপ্ত কোনো কিছু ছিল না। আমরা সৌদি আরবে যখন আসি তখন কেবিন সিস্টেম ছিল, এবং সেখানে কেবিনের লাইন ধরে দাঁড়িয়ে কয়েদিরা যেভাবে জেলের মধ্যে থেকে কথা বলে, কিছুই শোনা যায় না, বোঝা যায় না, সেই ধরনের 3 মিনিট কথা বলতে গেলে 25 রিয়াল মিনস এখন বাংলাদেশে প্রায় 500 টাকা চলে যেত 3 মিনিটে। তো যাই হোক, মা ঢাকা থেকে ওইভাবে খবর নিতেন। এরপরে কি খাচ্ছি প্রতিনিয়ত। কখনো মা জিজ্ঞেস করেননি তাকে কোনো টাকা পাঠাচ্ছি কিনা বা পাঠালেন কিনা, কি অর্থ উপার্জন করছি সেটা না। বাবা কেমন আছো, খাচ্ছ তো, ঠিক মতো খেয়ে নিও। এই যে কথাগুলো এখনো মা বাবাকে যখন হারালাম, 22শে আগস্ট আমি বাবাকে হারালাম। একজন প্রবাসীর কষ্টের কথা বলছি। আমরা সোনার হরিণের পিছনে ছুটছি, প্রবাসে পড়ে আছে। অনেকেই মনে করে আমরা যে বিশাল আনন্দে আছি। হ্যাঁ, আনন্দে অর্থ উপার্জন করছি, কিন্তু তার পাশাপাশি আমরা যা হারাচ্ছি, স্বজন পরিজন। আমি প্রবাসে এসে অন্তত আমার 10 থেকে 12 জন ঘনিষ্ঠ আত্মীয়কে হারিয়েছি। আমার ফুপা, আমার খালু, আমার কয়েক খালা, এবং নিজের জন্মদাতাকে। বাবাকে আমি হারালাম। আমি তড়ি ঘড়ি করে তার অসুস্থতার কথা শুনে আমি টিকিট কেটে যখন বিমানে চললাম, 23 তারিখে ঢাকা পৌঁছলাম।
কিন্তু বাবা 22 তারিখে চলে গেল, বাবাকে দেখতে পারলাম না। এখন মায়ের যে বিষয়টা, মা প্রতিনিয়ত একটাই কথা বলে, বাবা কত আর থাকবা বিদেশ, তোমার কি দরকার, তোমার সম্পদ দরকার, আমার কিছু সম্পদ আছে, তুমি এটা নিয়ে নাও। তারপরে আরেকটা কথা, এই করোনা সংকটের মধ্যে মা এত বেশি কান্নাকাটি করছিল, এত বেশি, যেটা হেলাল ভাই যে গানটা করেন, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে, সে প্রতিনিয়তই মাকে মনে পড়ছে। এই করোনা সংকটের মধ্যে আমি জানি শুধু আমাকে না, প্রতিটি প্রবাসীর মাই তার সন্তানকে বরাবরই সাবধানে থাকতে বলেছে, চলে আয় এই কথাটা বলেছে। আমার মা মানে এতটা অবুঝ হয়ে গেছিল, আমাকে বলে এখন চলে আয়। আমি বলি মা, সব তো বিমানবন্দর বন্ধ, আমি কি করে আসবো? তো উনি ওই যে ছোটবেলা শুনেছেন জাহাজে করে হজে যায়, আমাকে তুই পানির জাহাজে চলে আয়। তো উনি জানে না যে পানির জাহাজে আসতে পারবো না। তো এই যে মায়েদের আকুতি, এবং একটা এখনো বলি, এই যে মা আমাকে প্রতিনিয়ত, আমি কম টেলিফোন করলেও সে আমাকে প্রতিনিয়ত টেলিফোন করে একটাই প্রশ্ন, আমি কবে আসছি, আমার আর কি দরকার? আমি জানি না মার কতটুকু সম্পদ আছে, যতটুকুই থাক না কেন, বরাবরই এক কথা, আমার যা আছে তুই নিয়ে নে, তুই আমার কাছে আয়। তো এই আকুতিগুলো নিয়ে আমরা আছি। আমি আসলে হেলাল ভাই কষ্টটা উগড়ে দিয়েছেন, একেবারে উগড়ে দিয়েছেন, আমার তো সত্যি করতে পানি। এবং আমি জানি এখানে যারা প্রবাসী আছেন, মায়ের জন্য কতটা আকুতি, মায়ের আচরণের গন্ধটা পাওয়ার জন্য কতটা আকুতি। তো আমি এখানে প্রবাসী বসে কবিতা লিখি, সেই কবিতা কিন্তু আমার জন্মভূমি, আমার মা, মাটি এবং মানুষের কথা আসে। আমি সুযোগ পেলে সেটা শোনাবো। আর আমি আবার বলবো যে আমি বোধহয় একটু ভারাক্রান্ত করে দিলাম, দর্শক যারা আছেন ক্ষমা করবেন। আমি একজন প্রবাসীর প্রতিনিধি হয়ে এই কথাটি বললাম যে আমরা আসলে অর্থ উপার্জন করছি বটে, কিন্তু আমাদের হৃদয়টা বাংলাদেশে পড়ে আছে, আমাদের শরীরটা এখানে, আমাদের হৃদয়টা আমাদের নিজস্ব উঠোনে। তো দেশের মানুষের কাছে এই একটা প্রার্থনা থাকবে, আমাদের সরকারের কাছে এই একটা আবেদন থাকবে, আপনারা এমন একটা পরিবেশ তৈরি করুন, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের দেশেই করুন। আমরা দেশের ছেলে দেশেই ফিরতে চাই, আমরা যেখানে জন্মগ্রহণ করছি সেখানে মরতে চাই, আমাদের দেহটা যাতে সেখানেই আমরা রাখতে পারি, এই প্রত্যাশাই থাকবে। পঙ্ক্তি, আমি যদি কিছু ভারাক্রান্ত করে দিয়ে থাকি অনুষ্ঠানকে, আমি ক্ষমা প্রার্থী, তুমি তোমার সঞ্চালনা ফিরে যাও। আমি কি বলবো আমি সেটাও বুঝতে পারছি না। চঞ্চল আঙ্কেলের কথাগুলো আমার মনে হয় যে আমি মায়ের কাছে থেকেও আমার মনকে এতটা ছুঁয়ে যাচ্ছে, এতটা বিচলিত করছে। যাদের মা নেই কিংবা যারা প্রবাসে আছেন, তাদের কতটা হৃদয়কে বিধ্বস্ত করছে মায়ের প্রতি যে আকুলতা, সেটা কতটা বাড়িয়ে তুলেছে, সেটা একটু হলেও আমি বুঝতে পারছি। আমাদের অনেকেরই কিন্তু প্রবাসে যারা থাকেন তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা থাকে, একটা ভুল কিন্তু আমরা তাদেরকে বুঝে থাকি। তারা কোনো না কোনো ভাবে তাদের প্রতি আমাদের একটা বাজে মনোভাব কিন্তু আমাদের মনে আছে, পোষিত আছে। তো আমার মনে হয় সেই ধারণা গুলোকে আমাদের একটু পরিবর্তন করা উচিত। তাদের কষ্টগুলোকেও আমরা যদি একটু বুঝতে জানি, আমাদের দেশের মানুষ এবং দেশের সরকার যদি এতটুকু ব্যবস্থা ওনাদের জন্য করতে পারেন যে দেশের মানুষ দেশেই থাকুক না। আমাদের দেশে কি মেধার কম আছে, নাকি কোনো কর্মসংস্থানের কম আছে? কোনো কিছুরই কিন্তু কম নেই, কিন্তু আমরা সেই সুযোগটুকু পাই না। আমাদের মেধা বিকাশের জায়গা আমাদের দেশে নেই, তার জন্য আমাদেরকে দেশের বাইরে যেতে হয়। এর জন্য কিন্তু সর্বোপরি সর্বশেষে এটাই দেখা যায় যে দেশেরই লোকসান কিন্তু দেশেরই হচ্ছে, দেশের জনগণ হচ্ছে। তো আমার এটাও একটা আকুল। পঙ্ক্তি আমি 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ড একটা ব্যাপার নিবো, যেটা আমি ভুলে গেছি। সব মায়েরাই এমনটা কথা বলে। যেমন আমার মাকে মনে পড়ে, যারা প্রবাসে একাকি থাকে, সিঙ্গেল, অর্থাৎ যারা সিঙ্গেল থাকে, তাদের মায়ের জন্য কষ্ট হয়। আমি তো সপরিবারই আছি, আমার ছোট্ট একটা মা আছে, আমার মেয়ে আমার মায়ের মতোই। তারপরেও আমার মা, আমার ছেলেটা আমার সাথে এখানে। তো আমার মা একটা কথা বলে, আমি যখন বলি মা আসবো, আসছি, তো তখন মা মানে মাঝখানে আমাকে বলে ফেললো যে তোমার ছেলে তো তুমি দেখছো, তোমার পাশে তোমার ছেলে আছে, আমার ছেলেকে কি আমার দেখতে ইচ্ছে করে না? তুমি তো তোমার ছেলেকে প্রতিনিয়ত দেখছো, আমার ছেলেকে আমি কখন দেখবো? তুমি আসো। তো এটা কিন্তু মায়েদের এই বিষয়টা প্রচন্ড পন্থী কাজ করে, এবং সব প্রবাসীদের মায়ের। এবং আমি অনেকেই দেখেছি যে প্রবাসী মায়ের জন্য কি যে কান্না করে, ঈদ এলে, বিশেষ করে ঈদ এলে আমি নিজে দেখেছি মানে প্রবাসীরা কিভাবে কান্না করে মায়ের জন্য। তো যারা দর্শক শ্রোতা আছেন, যারা দেশে আছেন, আমাদের এই উপলব্ধিটুকু, যারা মাকে ভালোবাসতে পারে তারা কিন্তু দেশকেও ভালোবাসে। আমরা কামলা দিচ্ছি বটে, আমরা কামলা
মানে আমাদের একজন পুলিশ অফিসার আমাদের কামলা বলেছে, হ্যাঁ আমরা কামলা দিচ্ছি এখানে, কিন্তু আমাদের হৃদয়টা কিন্তু পড়ে আছে আমাদের স্বদেশে। আমরা স্বদেশের কথাই ভাবি, আমরা যে পয়সাটা উপার্জন করি আমরা কিন্তু স্বদেশে পাঠাচ্ছি, স্বদেশের যে অর্থনীতির চাকা সেটাকে কিন্তু আমরা ঘুরিয়ে দিচ্ছি। তো আমি আবার আমি মিউটে চলে যাচ্ছি। পঙ্ক্তি, এবার জলসা তোমার। আমি মনে হয় পঙ্ক্তি একটু বলি, আজকে আসলে আড্ডাটা খুব বেশি জমে গেছে মনে হয়। যাই হোক, আসলে আমরা তো প্রবাসী, তোমাদেরকে পেলে, দেশের লোক পেলে আমরা একটু ইমোশনাল হয়ে যাই, সরি এই জন্য। তো আমি আজকে অনেকে আমাদের অভিনন্দন জানাচ্ছে, উৎসব টেলিফিল্মকে অভিনন্দন জানাচ্ছে, পঙ্ক্তিকে অভিনন্দন জানাচ্ছে, আমাদের শিল্পীদেরকে অভিনন্দন জানাচ্ছে। আমি আসলে এই মুহূর্তে সবার কমেন্টগুলি পড়তে চাচ্ছি না, আমরা ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি এই কারণে যে আমরা আড্ডাটার এমন একটা জায়গায় আছি যে সেখান থেকে আসলে বের হতে পারতেছি না। যারা আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখতেছেন, বিশেষ করে আমি কৃষ্ণাদির কথা বারবার বলবো যে উনি প্রথম থেকে আছেন, আশা করি শেষ পর্যন্ত আছেন, এবং আমাদের সাথে পিকে দেবাশিস নামে বাংলাদেশ থেকে জয়েন করেছেন, তাকেও ধন্যবাদ, অভিনন্দন তোমাকে। খুব ইয়ং একজন উদীয়মান শিল্পী আমার জানা মতে, সেও আমাদের উৎসবের একজন সদস্য, তার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যারা প্রবাসী আছি সব দর্শকের কাছে একটাই বলবো, আমাদের মা, যাদের মা আছেন বা যাদের মা নেই, যাদের বাবা আছেন বা নেই, সেটা বড় কথা না, যে যেখানে যে অবস্থায় আছি সবার মা বাবার জন্য আমরা সবাই দোয়া করি। আর আমি এখন হেলাল ভাইকে বলবো, হেলাল ভাই আসেন পরিবেশটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, খুবই একটু অন্যরকম জিনিস শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে, একটু জমজমাট। ভারাক্রান্ত একটা পরিবেশে চলে গেছি, যা কিন্তু আমাদের মনে হয় এই পরিবেশটা বেশিক্ষণ ধরে রাখলে আমরাই হয়তোবা আমাদেরই কিন্তু ক্ষতিটা হবে, কারণ আমরা আমাদের জলসার যে আনন্দটুকু সেটা কিন্তু মিস করে যাচ্ছি। তো আমার মনে হয় যে হেলাল আঙ্কেল এমন কিছু একটু শোনান আমরা যাতে আমাদের ভারাক্রান্ত মনটাকে আবার একটু উচ্ছল করে তুলতে পারি, আবার একটু সতেজ করে তুলতে পারি, আবার আমরা মূল প্ল্যাটফর্মে যাতে আসতে পারি। দুঃখিত দর্শক, আমার মনে হচ্ছে যে হেলাল আঙ্কেলের বারবার একটু সমস্যা হচ্ছে নেটে, এবং ওনার টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, তো এর জন্য আমি দর্শকদের কাছে দুঃখিত। আঙ্কেল, আমাকে কি শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। আমার যাই হোক, আমরা এক কাজ করি পঙ্ক্তি, আমার মনে হয় কি এই যে আমরা তোমার কাছ থেকে একটা ছোট্ট কবিতা শুনি। আমি আসলে আজকে একদমই প্রস্তুত নই। আমি কিন্তু হচ্ছে খুব একটা যে মানে বাচিক শিল্পী আমার শিল্পী, তবে আমি চেষ্টা করি, আমি নিজে টুকটাক লিখি, সেখান থেকেই আমি চেষ্টা করি। তো আচ্ছা, দেখি, আমি একটু চেষ্টা করছি, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, একটু সময় নেব। চঞ্চল ভাই, পঙ্ক্তি আস্তে আস্তে একটু বলি, আপনার বর্তমান কি নিয়ে ব্যস্ত আছেন? লেখালেখি? আসলে আমার অনেকগুলো পাণ্ডুলিপি এখন তৈরি আছে। আমি কবিতা যেমন লিখি, কিছু গদ্য লিখি, আর এখন ওই ছোট ছোট কিছু স্মৃতিমূলক কথা। আর আমি একটা শুরু করেছি বন্ধু কাহন বলে একটা সিরিজ শুরু করেছি, সেটা আমাদের বন্ধু যারা আছে যাদের সাথে একসাথে লেখাপড়া করেছি। বিশেষ করে আমি প্রথম এখন শুরু করেছি বন্ধু কাহন আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু যারা আছে, সেই বন্ধুরা। আমরা আসলে আমাদের ডিপার্টমেন্টটা ছিল অত্যন্ত বড় একটা ডিপার্টমেন্ট, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট, সেখানে প্রায় আমরা 175 জনের মতো ছাত্রছাত্রী ছিলাম। তারা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, বিভিন্ন জায়গায় আছে। তাদের সম্বন্ধে লিখে আমি চাচ্ছি যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে পেলে, অনেকের নাতিপুতিও হয়ে গেছে, তারা অ্যাটলিস্ট তার দাদু নানুকে জানুক তারা কি ছিল, তাদের কিছু স্মৃতির কথা। তো ওই হিসাবে আমি বন্ধু কাহন একটা সিরিজ শুরু করেছি, যেটা বই আকারে বেরোবে, এবং তার সিরিজ আমি ফেসবুক বা অন্যান্য মাধ্যমেও লিখছি। আর অবসরে তো কবিতা আমার সাথে, কবিতাকে ছেড়ে আমি কোথাও আসলে যেতে পারি না। কবিতার সাথে আমার ঘর সংসার, কবিতার সাথে আমার খুনসুটি। আমি অবসরে আসলে অন্য মানুষ যেমন আড্ডা করে, সেই আড্ডাটা না করে আমি যেটা করি লেখালেখিটা করি, এবং রাতে একটা সময় বের করে আমি আসলে লেখালেখিটা করি। এবং আগেই বলেছি যে আমি কবিতার সাথে আমার ঘর সংসার।
এবং এই কবিতার সাথে ঘর সংসার, কোনোদিন কবিতার সাথে আমার তালাক হবে না। কবিতার সাথে আমার পথ চলতে বা পঙ্ক্তি বোধ হয় ওর কবিতা নিয়ে ফিরে এসছে, আমি আবার পরে কথোপকথনে আসবো, পঙ্ক্তি ওর কবিতা নিয়ে আসবো। চলে এসেছি, হেলাল আঙ্কেলও চলে এসেছি, আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। না, তুমি আমাদেরকে একটু ছোট্ট করে শোনাও, তারপর আমরা হেলাল আঙ্কেলের কাছে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি আমারই স্বরচিত একটি কবিতা পড়তে যাচ্ছি। বুঝে পাচ্ছিলাম না কি ধরনের কবিতা করব, তবে হাতের সামনে আমি এটাই পেলাম, তো এটাই করতে চাচ্ছি। মনুষ্যত্ব। মানুষ আজ তার সবচেয়ে বড় গুণ মনুষ্যত্বটাকে ভুলেছে। যে যার মতো স্বার্থপরের ন্যায় নিজেদের পথে চলেছে। পথের ধারে কোনো রুগ্ন শিশু শুকনো পাতার উপর বসে থুকছে, একটা কৌপিনও নেই তার গায়ে। পথটা যে বড্ড ব্যস্ত, কে কখন বলো তার দিকে চায়। পৌষের শীতের ভীষণ তীব্রতায় ছেলেটা যে এখন মৃত প্রায়। কে বা দয়া করবে, কেই বা দয়া করে কোনো গরম কাপড় দিবে তার গায়ে। হায় রে মানুষ, ধিক্কার তোকে, হারিয়ে ফেলেছিস তোর মানবিক বোধ। ঘেন্নায় আমার মাথা নিচু হয়ে আসে, রক্ত উষ্ণ হয়ে আসে ভীষণ ক্রোধ। আর্তনাদ করে বলতে ইচ্ছে করে, ওরে মানুষ, তোর মনুষ্যত্ব কই? কিন্তু কি করে বলবো, আমি নিজেও যে মানুষ নই। ধন্যবাদ। চমৎকার চমৎকার পঙ্ক্তি, তোমাকে অশেষ ধন্যবাদ। না, খুব ভালো লাগলো। আমরা হেলাল ভাইয়ের কাছে আসি। হেলাল ভাই, শুনতেছেন আমাদেরকে? আজকে ওনার লাইনটা খুব ডিস্টার্ব করতেছে মনে হয়, আঙ্কেল কি আবার পজ মোডে চলে গেছেন? বা ইয়েতে চলে গেছে। আচ্ছা, এই ফাঁকে একটু বলে নেই, উৎসব টেলিফিল্ম আগামী 23শে ডিসেম্বর আমাদের জন্মবার্ষিকী। আমাদের 24 বছরে আমরা পা দিচ্ছি। আমাদের দর্শক থেকে শুরু করে সবার কাছেই মানে আমরা আশীর্বাদ চাচ্ছি, দোয়া চাচ্ছি। আমি আজকে একটি ঘোষণা দিতে চাই যে আমাদেরকে আজকে যারা দেখছেন, আমাদের ফেসবুকে যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, কেউ যদি আমাদেরকে শুভেচ্ছা বাণী পাঠাতে চান, অডিও ভিডিও অথবা লিখে আপনারা দিতে পারেন, আমরা সেটা পেজে প্রকাশ করব। এবং আরেকটি ব্যাপার চঞ্চল ভাই, সেটা আপনাদের মতো কবিদের জন্য এটা করা হয়েছে। আমরা পেজে আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে কবি সাহিত্যিক যারা ছোট গল্প, ছোট নাটক এবং কবিতা লেখেন, তাদের জন্য আমরা পেজটি ওপেন করে দিচ্ছি, যে আপনারা আসেন, আপনাদের লেখাগুলি আমরা এখানে দেখতে চাই এবং পড়তে চাই। আমরা আপনাদেরকে আরো বেশি বেশি জানতে চাই। এই জন্য আমরা উৎসব টেলিফিল্ম এই উদ্যোগগুলি নিচ্ছে জন্মদিন উপলক্ষে। আরেকটি সুখবর আছে, সেটা আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী দিলরুবা খান, পাগল মন, আমরা যাকে পাগল মনে এক নামে চিনি, তার মেয়ে আমেরিকা প্রবাসী শিমুল খান। ছোটকাল থেকেই আমার সাথে তার খুব ভালো সখ্যতা। তো তার 2টি গান আমি করেছিলাম। একটি গান আমি মিউজিক ভিডিও করে অলরেডি ইউটিউব চ্যানেলে ছেড়েছি। আর আরেকটি গান আমি অত্যন্ত দুঃখিত, যে দুঃখ প্রকাশ করছি, করোনার জন্য আমরা আসলে ভিডিওতে যেতে পারিনি। আমরা যতটুকু পেরেছি মানে সংগ্রহ করেছি তার কিছু ভিডিও এবং কিছু স্টিল ফটোগ্রাফি করে আমরা এটা এডিটিং করেছি। ইনশাল্লাহ আমরা 23শে ডিসেম্বর আমরা শুভ জন্মদিন উপলক্ষে সেটা শুভ উদ্বোধন দিব আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা অপেক্ষা করুন। শিমুল খানের আসতেছে বেহায়া মন। এই আমাদের নতুন নতুন উদ্যোগগুলি, আর এই শুক্রবারের আয়োজন তো অবশ্যই আছে। আমরা আরো চিন্তা ভাবনা করতেছি, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, ভালো থাকতে চাই, সবাই ভালো থাকুক। যাই হোক, হেলাল ভাই আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আঙ্কেল, আমাদের এখন শুনতে পাচ্ছেন। আমি হচ্ছে দুঃখিত, সাধুবাদ জানাচ্ছি তার উদ্যোগের জন্য। এবার আমি সাধুবাদ জানিয়ে উৎসব টেলিফিল্মকে তার উদ্যোগের জানিয়ে আমি আবার হেলাল আঙ্কেলের কাছে। আঙ্কেলের নেট খুবই প্রবলেম করছে আজকে, আবার হারিয়ে ফেললাম। এবারে একটি সঙ্গীতের গামি গান করছি না, তাই কারণ সবাই আসলে ভারাক্রান্ত। তো আমি চাচ্ছি যে আর ইসলামী গান না করি,
শোনাবো, সময়ের সুযোগে আবার করবো। এবার একটি কাজী নজরুল ইসলামের গান, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। প্রীতি মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, জিতে এলো রাধা, জিতে এলো পিসকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খসর রূপী ভঙ্গে, আনন্দ আবেশে জর জর থর থর, জর জর থর শ্যামের রঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে রস ফুটেছে যেন, পুঞ্জে পুঞ্জে শ্যামল তনুতে হরিত কুঞ্জে রস ফুটেছে যেন, পুঞ্জে পুঞ্জে রং পিয়াসি মোর ভ্রমর গুঞ্জে, রং পিয়াসি মোর ভ্রমর গুঞ্জে, ঢালো বারো ঢালো রং, ঢালো বারো ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে, ব্রজগোপী খেলে, ব্রজগোপী খেলে হরি। দারুণ দারুণ চমৎকার, ধন্যবাদ, রঙের আবেশ ধন্যবাদ। কিন্তু বসন্ত দুয়ারে যদিও নেই, আমরা এখন শীতে আছি, কিন্তু গানের আবেশ কিন্তু আমরা বসন্তের দুয়ারে পৌঁছে গেছি রঙিন হয়ে। তো আমার মনে হয় এই রঙের মূর্ছনায় আবার আমরা কিন্তু আরেকটা রঙিন এবং মনকে আরো উচ্ছ্বসিত করে দেওয়ার মতো আরেকটা গান শুনে ফেলি চট করে। এবার একটি আমাদের দেশের বিচ্ছেদ গান করবো, মানে সব অঙ্গের গানই সব দর্শকের ধরনের শ্রোতা এখানে আছে, তো সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে একটি গান করব। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, মনের বেদনা প্রাণের বেদনা শ্যাম, তুমি শুধু বোঝ মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না, বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, মনের বেদনা আমার প্রাণের বেদনা শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম,
তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। পরকে ভুলাইতে পারো নিজে কেন ভোলো, কুঞ্জবনে তোমার সনে কি কথা ছিল বলো, কি কথা ছিল। পরকে ভুলাইতে পারো নিজে কেন ভোলো, কুঞ্জবনে তোমার সনে কি কথা ছিল বলো, কি কথা ছিল। তোমার প্রেমে মত্ত হইয়া, তোমার প্রেমে মত্ত হইয়া মিছে রাধা হব না শ্যাম, মিছে রাধা হব না। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। আমরা মনে হয় একটু নেটওয়ার্কে দাদাকে হারায় ফেললাম। আমার মনে হয় আঙ্কেল মিউট হয়ে গেছেন, কারণ উনি গান গাইছেন। না, কিন্তু এখানে তো মিউট না, নেটের সমস্যা হচ্ছে না। এত সুন্দর একটা বিচ্ছেদ পর্যায়ের গান, শ্যাম কাতরি রায়ের গান আমরা কিন্তু হারিয়ে ফেলছি। আঙ্কেল এখনো গান গাইছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আহ কি বলবো, আমি দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এবং যদি হেলাল আঙ্কেল আমাদেরকে শোনা যায় তাহলে আমি বলবো যে একটু চেষ্টা করে দেখুন যে আপনাকে শোনা যাচ্ছে না কেন। এখন সে মিউটে আছে এবং তার গানও বোধহয় শেষ হয়ে গেছে। না, অটো মিউট হচ্ছে অটোমেটিক। আমরা আসলে দুঃখিত আজকে। এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে দাদা, বলেন। হ্যাঁ আঙ্কেল, এখন শোনা যাচ্ছে। ওই অটো মিউট হচ্ছে কেন? মিষ্টি বাঁশির সুরে সুরে যায় আমার পানে, হাত ধরে বলেছিলে শ্যাম ভুলবে না যে, আমি ভুলবে না চলে। কথা দিয়া নৈরাশ করা, কথা দিয়া নৈরাশ করা শ্যাম তোমার সাজে না গো বন্ধু, তোমার সাজে না। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, মনের বেদনা আমার প্রাণের বেদনা শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। শোনা যাচ্ছে এবার? চমৎকার। হ্যাঁ, আমরা এবার কিন্তু লাস্ট মোমেন্টে আরো একবার সুন্দর করে গানটা শুনতে পেলাম। শ্যাম কাতরি রায়ের একটা মনোভাব কিন্তু খুব সুন্দর ভাবে গানের মধ্যে, গানটা জুড়েই কিন্তু তাই রয়েছে। তো বর্তমানে আমাদের যুগেও কিন্তু শ্যাম কাতরি রায়ের কোনো অভাব নেই। যদি এখানেও কেউ থেকে থাকেন তাদের মন ছুবে আমি আশা করি। গানটা অপূর্ব সুন্দর ছিল। আহ ধন্যবাদ আরো একবার হেলাল আঙ্কেলকে। আমরা কিন্তু এখন আঙ্কেলের একটা কবিতা শুনে আসবো, খুব শুনতে ইচ্ছে করছে। ধন্যবাদ। নেটের জন্য আসলে আর হেলাল ভাই যেই গানটা গেয়ে গেলেন আসলে
দেহের মধ্যে শরীর আর আলাদা একটা গতি প্রবাহ আছে, মন উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, হ্যাঁ, অন্ত প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়েও বেশি দ্রুত চলে যায়। এবং অনেকে বলে ঘুমের ঘরে মন নাকি দেহ থেকে বেরিয়ে পরিভ্রমণে বেরোয়, সে পৃথিবী দেখে, স্বপ্ন দেখে। তো মনের গতিপ্রবাহ আসলে ভিন্নতর। তো মনের সেই মন বুঝতে হলে শুধু লীলাবোধ বুঝলে হবে না, মনটা বোঝার জন্য কিছু সাধনার বিষয় হয়, বুঝার কিছু চোখ থাকতে হয়, অন্তর থাকতে হয়। তো আমি আসলে একটা কবিতা পড়ি এখন। তো পংক্তি বলো, আমি কি প্রেমের কবিতা পড়বো না বাস্তব যে তা নিয়ে কবিতা পড়বো, কোনটা পড়বো বলো, তুমি বলো কোন কবিতাটা পড়বো? প্রেমাঙ্গিকের কবিতা পড়বো না? আগে একটা প্রেমের কবিতা হোক, তারপরে একটা শোনা যাচ্ছে না ভালো। শুনতে যাচ্ছি, শুনে আমিও আচ্ছা আচ্ছা, প্রেমের কবিতাই পড়ি। আর দুঃখ না, এবার আমরা একটু প্রেমের দিকে যাই। প্রেমের কবিতা পড়বো, আচ্ছা প্রেমের দিকে যাই। আসলে এটা কবিতাটা যেটা হয়েছে রংধনু টিপ, এটা আমার ঘরণীকে নিয়ে। তো আসলে বরাবর আমি যেটা পছন্দ করি সেটা হলো টিপ পড়াটা খুব পছন্দ করি। আমার টিপ পড়লে আমার মনে হয় যে পৃথিবীর সব সৌন্দর্য এখানে এসে ভর করেছে, এবং চাঁদ এসে নেমেছে। তো একদিন আমার সে টিপ পড়েনি, আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে তখন অন্ধকার নেমে এসেছে, সেটা নিয়ে আমার কবিতাটা। আমাকে কি শোনা যাচ্ছে? আসলে ভাঙা ভাঙা কথা আসলে তো কবিতা ভালো লাগবে না। শোনা যাচ্ছে আমাকে? কথা ক্লিয়ার কি? একদমই ক্লিয়ার। আচ্ছা, আমি পড়ছি। প্রেক্ষাপটটা বললাম যে কবিতাটা কেন লেখা। রংধনু টিপ। অন্ধকার কেন টিপ পরনি আজ, তুমি টিপ পড়লেই জ্যোৎস্নার প্রদীপ ঢালে চাঁদ, জোয়ার ভাটা কি হয়, ঘুম ভাঙে লক্ষ্মী বেচা। কিছু বলছেন কি সরোয়ার ভাই? আচ্ছা, আমি আবার শুরু করি। মানে আপনাদের কথাগুলো আসছিল, আমি বুঝতে পারছিলাম না কিছু বলছেন কিনা। তো আমি আবার পড়ছি। আপনাদের বোধহয় মিউট থাকলে একটু ভালো হয়, আপনার একটু মিউট থাকলে ভালো হয়। আমি আবার পড়ছি। রংধনু টিপ। অন্ধকার কেন টিপ পরনি আজ, তুমি টিপ পড়লেই জ্যোৎস্নার প্রদীপ জ্বালে চাঁদ, জোয়ার ভাটা নর্তকী হয়, ঘুম ভাঙে লক্ষ্মী পেঁচার। তুমি টিপ পড়লে পেখম ছড়ায় বাতাস, অভিসারে হয় আকাশ, বসে থাকে পাহাড়ের হাত ধরে। তুমি টিপ পড়লে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস গতি পায়, চরাচরে বিস্তৃত হয় বেথুয়া ঘাস, মুগ্ধ নয়নে তাকায় প্রকৃতি, পাখি সব করে রব। তুমি টিপ পড়লে গাছের পাতারা বাজায় সুরের কাঁকন, শিশিরেরা আহ্লাদী হয়, ফুলের ক্যানভাসে প্রজাপতি করে চিত্রাঙ্কন, মাছেরা তাৎক্ষণিক আনন্দ সভা ডাকে, হাসেনা দেয় রংধনু সাঁতার, নদীও জালে জাগে উচ্ছ্বাস। তুমি টিপ পড়লে নকশি ফসলে ভরে ওঠে অনাবাদী জমি, রাজপথ দীপ্ত হয়, গন্তব্য ফিরে পায় ফেরারি মিছিল। তুমি টিপ পড়লে ঝিনুকের খোলস থেকে উঁকিত রাশি, দূরে বাজে শঙ্খসুর, সিঁথিতে সিঁদুর আঁকে সিন্ধু পাড়ের নারী। তুমি টিপ পড়লে রাক্ষসের হাত থেকে ফিরে পাই আমি প্রাণ ভ্রমর, আমার আবার বাঁচতে ইচ্ছে হয় 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, লক্ষ বছর, লক্ষ বছর। ধন্যবাদ। অসাধারণ চমৎকার। টিপের সাথে রংধনুর যে মেশালো একটা জোরালো আবেদন, তার সাথে রয়েছে প্রকৃতির এত সুন্দর, প্রকৃতির কোনো কিছুই আমার মনে হয় না যে কবিতায় বাদ গেল। ছোট্ট একটা আমাদের কি বলে প্রসাধনীর থেকে ছোট্ট একটা অংশ নিয়ে সেটার সাথে প্রকৃতিকে এত সুন্দরভাবে মিশিয়ে ফেলা, তার সাথে আবার অসাধারণ প্রেম নিবেদন, এরকম কবিতা খুব জম্পেশ লাগে, কিন্তু প্রেমময়ী আবেদনগুলো আরো বেশি জোরালো হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ চঞ্চল আঙ্কেল এত সুন্দর একটি কবিতা আমাদেরকে শোনানোর জন্য। আমরা কি আরো একটু কবিতা শুনবো? আমাকে কি শোনা যাচ্ছে?
হ্যাঁ, আমরা শুনতেছি। আমাদের পঙ্কজ এখন শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমি জানি না আমার এখানে নেট অসুবিধা কিনা বা নাকি তোমার ওখানে মাঝে মাঝে কাঁপানো কাঁপানো শব্দ আসে। প্রায় শেষের দিকে চলে আসছি পঙ্ক্তি, আচ্ছা, প্রায় শেষ। তো আসলে আমাদের এখন যে পরিস্থিতি, করোনা মাঝখানে অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল পৃথিবী, ইদানিং আসলে আবার একটা অসুস্থ ভাব মনে হচ্ছে। সেক্ষেত্রে আসলে সবারই সাবধান থাকা উচিত, স্বাস্থ্য বিধি বিধি মেনে চলা উচিত। ওইভাবেই আমরা সাবধানে চলাফেরা করি, এবং বিশেষ করে আমরা বাংলাদেশিদের জন্য বেশি চিন্তিত, কারণ সেখানের লোকজন অনেকেই আমরা যেটা শুনি যে করোনা নাই, করোনা ধরে না, আমাকে ধরবে না, আমি পান খাই, এই টাইপের কিছু কথা চলে আসে শুনতেছি। আমরা প্রবাস থেকে আসলে আপনাদের জন্য চিন্তিত। আমরা এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাই যে আল্লাহ সবাইকে রহমত করুক, সবার উপরে শান্তি বর্ষিত করুক, সবাইকে সুস্থ রাখুক। আজকে আসলে এখানে চঞ্চল ভাই, আল হেলাল ভাই, আসলে ওনাদের প্রতি আমরা উৎসব ফিল্মের পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আন্তরিকতার সহিত আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দুইজনকেই। আর পঙ্ক্তি আর আমি তো আমরা উৎসব, আমাদেরকে আমরা আসলে মানে শুভেচ্ছা জানানোর কিছু নাই। আমরা সবসময় চেষ্টা করতেছি যে সাধারণ দর্শকের জন্য, যারা কিছুক্ষণের জন্য হইলেও যাতে আমরা শুক্রবারের এই অবসর সময়টা একটু বিনোদন দিতে পারি, একটু প্রবাসী সম্বন্ধে জানাতে পারি, আমরা বিদেশে কিভাবে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা করছি সেটা জানাতে পারি। আর আরেকটি ব্যাপার যেটা উৎসব টেলিফিল্মের সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, গ্রামে গঞ্জে অত্যন্ত মানে অঞ্চলে, যেখান থেকে হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারে না যে আমি একটা টেলিভিশনে আমার ফেসটা দেখাবো, আমার একটা কবিতা কখনো হয়তো টেলিভিশনে পড়া হবে, বা আমি নিজেই একটা হয়তো কবিতা আবৃত্তি করব, বা আমি একটা সঙ্গীত পরিবেশন করব। এরকম অনেক মানে শিল্পী আছেন যারা আমার দেখা মতে, কারণ আমি একসময় সাংবাদিকতা করতাম, গ্রামে গঞ্জে অনেক ঘুরেছি, আমি দেখেছি আসলে এদের একটা বিরাট স্বপ্ন। আমি এই সাধারণ মানুষকে বলতে চাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে লাইভে আনবো, আমরা আপনাদের গান সিডি করব, আমরা আপনাদের গান মিউজিক ভিডিও করব এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রচার করব। এই মেনলি আমরা এই উদ্দেশ্যটা নিয়ে তরুণ এবং তরুণী এবং বয়োজ্যেষ্ঠ যারাই হোক না কেন, নাট্যশিল্পী বলেন, সঙ্গীত শিল্পী বলেন, যন্ত্র সঙ্গীত শিল্পী বলেন, বা আমরা যারা মঞ্চের পিছনে কাজ করি, তাদেরকেও বলতেছি যে আপনাদের কথা বলুন, আপনারা আসুন, আমাদের মঞ্চে আসুন, আমাদের এই প্রয়াসটা আপনারা গ্রহণ করুন, আপনাদেরকে আপনারা প্রকাশ করুন। কারণ আসলে একটা কথা আমার মনে হয় যে গ্রামের একটা কথা আছে, নিজের দোল নিজেই পিটাতে হয়। আর আমি এটাতে খুব ভুক্তভোগী। আমি সরি আজকে এই কথাটা বলতেছি এই কারণে যে আজকে উৎসব টেলিফিল্ম করার পিছনে আমার যে উদ্দেশ্যগুলি, আজকে ইউটিউব চ্যানেল করার পিছনে যে উদ্দেশ্যগুলি, আমি একসময় এই উৎসব টেলিফিল্ম থেকে আমি টেলিফিল্ম বানিয়েছি, যেটা বাংলাদেশি টাকায় আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে 5 লাখ 6 লক্ষ টাকা খরচ করে। এবং অত্যন্ত দুঃখের সহিত আজকে বলতে হচ্ছে আমাকে, সেই ক্যাসেটটা বিটিভির মতো জায়গায়, তখন বিটিভি ছিল একটাই চ্যানেল, সেখানে আমি সুযোগ পেয়েছি বিশেষ অনুষ্ঠানে, যে বিজয় দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে অথবা ঈদের কোনো প্রোগ্রামে আমার টেলিফিল্মটা দেখানো হবে। কিন্তু আমি মানে দেখানোর জন্য যে আমার অ্যাড দরকার, আমার যে বিজ্ঞাপন দরকার, সেটা আমি পাই নাই। মানে এই জগৎটা এমন ভাবে ছিল যে মানে আমাদেরকে কি বলবো, যে আটকানো ছিল, যে আমরা বেরোতে পারতেছিলাম না একটা চক্রের কাছে। ওই থেকে আমার একটা মনের ভিতরে জিদ বলতে পারেন, বা রাগ বলতে পারেন, অভিমান বলতে পারেন, যে আমি একটা জায়গা করে দিতে চাই। আমি রিয়াদ থেকে বলছি, সারোয়ার সিদ্দিকী, উৎসব টেলিফিল্মের। আমি একটা জায়গা করে দিতে চাই যে এই চ্যানেলটা আপনাদের, উৎসব টেলিফিল্ম আপনাদের। আমি একটা কথা বলি, এটা পঙ্ক্তি জানে যে উৎসব কখনো একা হতে পারে না, উৎসব আমার হতে পারে না, উৎসব আমাদের। এই শব্দটা আমি সবসময় ইউজ করি, যে উৎসব আমাদের। আসুন সবাই মিলে আমরা উৎসব করি, উৎসবের আনন্দ গ্রহণ করি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সাহায্য করব। আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, সেক্ষেত্রে আমরা বলবো যে সবাই আমরা বিদায় নিব, এবং আজকের এই অনুষ্ঠানটি শেষ করব আমি করোনার উপর একটি গান দিয়ে। গানটি গেয়েছেন বাংলাদেশের খুব বিশিষ্ট কয়েকজন শিল্পী,
আমি তাদের নামগুলি বলতে চাচ্ছি না। আমি গানটা শোনাবো, অডিওটা আমি শোনাবো আপনাদেরকে। এর আগে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। প্রথমে কার কাছে যাব? হেলাল ভাই, আপনার কাছে যাচ্ছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনাকে অবশ্যই মানে আমরা আবারও উৎসবের চাই, উৎসবের মঞ্চে চাই, বারবার চাই আপনার গান। আমি জানি যে আপনার গান শুনে দর্শকের কি বলবো, মানে ওই সাগরের বিন্দু পরিমাণ আসলে আফসোস মিটে নেই। এই জন্য আমরা সবসময় আপনাকে আমন্ত্রণ জানাবো, যখনই সময় সুযোগ হয় আপনি আসবেন। আপনি বিদায় নিন দর্শকদের কাছ থেকে, দর্শকদের উদ্দেশ্যে কিছু। ধন্যবাদ অনেক। আমি নিজেকে গর্ববোধ মনে করছি, আজকে অনেক শুভাকাঙ্ক্ষী এই অনুষ্ঠান দেখছেন এবং কমেন্টস করছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি মান্নাদের একটি গান দিয়ে আজকে আমি আমার নিবেদন শেষ করব। তার আগে আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আবার হবে তো দেখা, এরাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেবলই কেন যে মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ছাড়ে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলেও নেই কোনো হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই। সুন্দর চমৎকার। আমাদের গানের মাধ্যমে কিন্তু হেলাল আঙ্কেল বলে গেলেন
সাথে আবারও দেখা হবে, বারবার দেখা হবে। তো আমি বলতে চাই যে আমরা কিন্তু এরই মাঝে বিদায় নিয়ে নিবো, আমাদের সময় একদমই হাতে নেই। তারপরও আমরা আরেকটা পরিবেশনা শুনবো, যেটা সারোয়ার সিদ্দিক আঙ্কেল আমাদেরকে শোনাবেন অডিওর মাধ্যমে। আমি চঞ্চল আঙ্কেলকেও আমরা যাতে সবার সাথে একটু আলাপচারিতা করে বিদায় নিতে পারি, তার জন্য চঞ্চল আঙ্কেলকে অনুরোধ করবো যাতে আঙ্কেল আমাদের সাথে কিছু বলে তারপর আমরা সবাই বিদায় নিতে পারি। আঙ্কেল ধন্যবাদ। আসলে যেহেতু সময় খুব কম, হ্যাঁ পঙ্ক্তি, যেহেতু সময় একেবারে শেষে এবং অনেক কথা আমরা বলে ফেলেছি, আমাদের কথা হয়ে গেছে, গানে হয়েছে, কথায় হয়েছে, সবকিছুতেই হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে খুব মুগ্ধ একটা পরিবেশের মধ্যে ছিলাম, একরাশ মুগ্ধতা রাজহাঁস হয়ে এখন আমি যাচ্ছি। এখন পরিবার নিয়ে বাইরে যাবো, আবার মনটা খুব প্রশান্তিতে থাকবে। আমি খুব জোরে চালিয়ে এখন যেতে পারবো, কারণ মনে এখন উদ্যমতা আছে, রক্তে একটা ভালো লাগা প্রবাহ। তো দর্শক শ্রোতা যারা ছিলেন সবাই ভালো থাকেন। আজকে আসলে আমি কবিতা পড়াতে সংযত ছিলাম, আগামীতে কবিতা পড়বো। আজকে আমি আবার ক্ষমা প্রার্থী যে মাকে নিয়ে আমি অনুষ্ঠানটাকে ভারাক্রান্ত করে দিয়েছিলাম। তারপরেও আমি কারণে যে কিছু বেদনার, কিছু কষ্টের মধ্যে আনন্দ থাকে। মাকে নিয়ে আমি যে কষ্ট কথাটুকু বলেছি, দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা আপনাদের মাকে স্মরণ করতে পেরেছেন। আমাদের সেটুকুনি আমার আনন্দ, সেটুকুনি আমাদের আনন্দ। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। আমি আবার প্রতীক্ষায় থাকবো উৎসব ফিল্মে আপনাদের সাথে দেখা হওয়ার জন্য, দেখা করার, আবার আসতেই থাকবো। অবশ্যই আপনাকে বারবার আমন্ত্রণ জানাতে পারলে আমরাই নিজেদের নিত্য মনে করব। তো শাহজাহান, চঞ্চল আঙ্কেল এবং আল হেলাল আঙ্কেল, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনাদের আমাদের অনুষ্ঠানটাকে আরো সমৃদ্ধ করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ দুজনকে, এবং ধন্যবাদ। আবার জানাবো আমরা, এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আগমন আবারও কাম্য আমাদের। আমরা আজকের অনুষ্ঠানের শেষ আসলে পরিবেশনা বাংলাদেশের বিশিষ্ট কিছু শিল্পীর গাওয়া করোনা নিয়ে একটি গান, এটা দিয়ে শেষ করব। সবাইকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, এবং আগামী অনুষ্ঠান আগামী 27 তারিখ আমাদের সাথে থাকবেন বাংলাদেশের একজন ঐতিহাসিক লোক, বলবো আমি, যে কি বলবো, পুতুল নাচ আমরা যেটা জানি, সেই পুতুল নাচ নিয়ে উনি পুতুল নাট্য নিয়ে গবেষণা করতেছেন। হয়তো বা পুতুল নাচের কথা আমাদের বয়সী যারা আছে তারা কিন্তু অনেকেই বুঝতে পারবেন না। আঙ্কেল কিন্তু বোঝাতে চাচ্ছেন পাপেট শোর কথা, যেটা একটা বিশাল একটা, আমরা যারা আছি আমাদের বয়সে তারা কিন্তু মেলায় কিংবা কোথাও গিয়ে এটা দেখার সুযোগ পাইনি, হয়তো যতটুকু দেখা হয়েছে বিটিভি কিংবা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে। তো সেটাই কিন্তু আমরা আবার দেখতে পাবো আমাদের উৎসব টেলিফিল্মের অনলাইন পেজে। তো আপনাদের সবাইকে কিন্তু স্বাগতম জানাচ্ছি, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে আমাদের সঙ্গে থাকবেন তার সেই অনুরোধ জানিয়ে কিন্তু আজকের মতো শেষ করছি আমাদের অনুষ্ঠান। কিন্তু সাথেই থাকবেন, কারণ আমরা একটা শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই করোনা পরিস্থিতিতে নিজেরাও যেমন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন, পাশাপাশি আপনাদের পারিপার্শ্বিক যারা আছেন সবাইকে নিয়েই কিন্তু ভালো থাকার চেষ্টা আমাদেরকে করতে হবে। তো শুভরাত্রি দর্শক, গান দিয়ে কিন্তু আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। ওকে, আর আমি ওইটির নামটা বলতে দিয়েছিলাম, আমাদের স্যারের নাম। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পুতুল নাট বা পাপেট নিয়ে গবেষণা করতেছেন, ডক্টর হারুন রশিদ। উনি থাকবেন বিশেষ অতিথি হিসাবে। আপনারা সবাই থাকবেন, আশা করি দেখবেন। আর আমি এখন গানটা শোনাচ্ছি আপনাদেরকে, গানের সাথে সাথে আমরা বিদায় নিচ্ছি। যাইতে ও বই মস্ত পদিবা নাকে মুখে হন কিয়া হাত নদিবা করোনা ভাইরাস সবাই যাইব গইবা
সাবান দিয়া দিবা 20 সেকেন্ডে তরি করোনা ভাইরাস হই যাইব নই মরি ঘরের বাইরে যাইতে বাতা মাস্ক পরিবা নাকে মুখে কোনো কিয়া হাতে না দিবা কোলাকুলি মিলানি বন্ধ রাখিবা তোর হাসি হইলে বাতা আলাদা খাইবা কোন মুরব্বি গরু খাইলে খেয়াল রাখিবা তারারে বেশি না মাথা লাগিবা শান্তি হাত দুইবা পিছে গেতে দূরে করোনা ভাইরাস সবাই যাইব মরি মরি সাবান দিয়া দিবা 20 সেকেন্ডে তরি করোনা ভাইরাস হই যাইব নই মরি ঘরের বাইরে যাইতে বাতা মাস্ক পরিবা নাকে মুখে কোনো কিয়া হাতে না দিবা বেদর হারে ঘরের বাইরে কেউ না যাইবা বাইরে গেলে সফুট আলো ভয় খাইবা ডাক্তার হাত সারা ওষুধ নাইবা মুক্তি করো পানি হিলাই গর্ভনা করিবা সারাদি হাত দুইবা পিছে গেতে দূরে করোনা ভাইরাস সবাই যাইব মরি মরি সাবান দিয়া দিবা 20 সেকেন্ডে তরি করোনা ভাইরাস হই যাইব নই মরি ঘরের বাইরে যাইতে বাতা মাস্ক পরিবা নাকে মুখে কোনো কিয়া হাতে না দিবা সারাদি হাত দুইবা পিছে গেতে দূরে করোনা ভাইরাস সবাই যাইব মরি মরি সাবান দিয়া দিবা 20 সেকেন্ডে তরি করোনা ভাইরাস হই যাইব নই